কারেন্টের খুঁটি ভেঙে পড়ে গেছে, কোথাও ব্রিজ ভেঙে পড়ে গেছে, কোথাও 2-4টা ঘর ভেঙে পড়ে গেছে। মানে আমার শরীরের এই অবস্থা। শরীরের প্রত্যেকটা পার্টস মনে হচ্ছে যে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ যে মানে এই ভাইরাল জ্বরগুলো, সেটা চিকুনগুনিয়া হোক, ডেঙ্গু হোক, কিংবা করোনা ভাইরাস জনিত হোক, এগুলো শরীরকে এতটা ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায় যে একটা মানুষ হয়তো বা পরবর্তী লাইফে সুস্থ জীবনে ফিরে আসতে অনেক লম্বা সময় লাগে। অনেক লম্বা সময় লাগে। এটা যারা এটার অভিজ্ঞতা অর্জন করছেন তারাই বলতে পারবেন, বাকিরা আসলে এটা বলার সামর্থ্য রাখে না। কারণ একটা কথা আছে যে সাপ যাকে কামড়াইছে সে একমাত্র বোঝে যে সাপের কামড়ের বিষ দংশনটা কেমন ছিল। বাকিরা শুধু খাতা কলমে বুঝতে পারে। হ্যাঁ, যে কে জানে না বিষে কবু আসে বিষে দংশে নিয়ে যাবে এই যে। আচ্ছা, হ্যাঁ। তো আমার আসলে চিকুনগুনিয়ার কারণে আমার শরীরের যে বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তারপর আমি মানে অসুস্থ হওয়ার পর থেকেই আমি যে পরিমাণ ডাবের পানি, প্রায় 18 থেকে 20টা ডাবের পানি খেয়েছিলাম। তারপরে মাল্টার রস, মাল্টার জুস, প্রায় 5-6 কেজি মাল্টার জুস খাইছি। হ্যাঁ, তারপরে খাবার তো স্বাভাবিক খাবার তো খেতেই পারি না এই প্রথম 5-6 দিন। এই অবস্থায় মোটামুটি আমাকে জ্বরের সাথে মোকাবেলা করতে হয়েছে। তো শুরুর দিন যেদিন আমার জ্বর হয়েছে তখন তো অ্যান্টিভাইরাল ফিভার দিয়ে শুরু হয়েছে চিকিৎসাটা। তো আসলে আমি শুরুতে মনে করছিলাম যে এটা ডেঙ্গু জ্বর, কারণ ডেঙ্গু জ্বর আর চিকুনগুনিয়া জ্বর প্রায় কাছাকাছি লক্ষণ দিয়ে শুরু হয়, কিন্তু শেষটা হয় আসলে ভিন্ন ভিন্ন। আর একদম স্টার্টিং এ আপনি রোগটা ডেঙ্গু হয়েছে না চিকুনগুনিয়া হয়েছে এটা আসলে আপনি পরীক্ষা নিরীক্ষা করেও বুঝতে পারবেন না। এর জন্য আপনাকে 4 থেকে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো প্রথমে হয়তো আমি ডেঙ্গুর সিমটম ধরে ডেঙ্গুর যে ওষুধগুলো, যেমন আমার প্রথমে জ্বরের সাথে হাড়ের ব্যথা ছিল প্রচণ্ড, তো আমি সাথে সাথে C4-এর একটা 10,000 পাওয়ার খেয়ে নিই, যার কারণে আমার হাড়ের ব্যথার যে প্রকোপটা সেটা প্রায় 50% কমে যায়। তারপর দেখলাম আমার শ্বাসকষ্ট হওয়া শুরু করছে। শ্বাসকষ্ট হওয়ার কারণে আমি আপনার P3টাকে P1টা 10,000 পর একটা ডোজ খাই এবং আমি একটা নেবুলাইজার নেই। নেবুলাইজার নেওয়ার কারণে আমার কিছুটা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু জ্বরের তীব্রতা কমে যায়, আবার প্রচণ্ড জ্বর দেখা দেয়, শরীরে ব্যথা দেখা দেয়। যাই হোক, প্রথম দিন মোটামুটি এই কন্ডিশন নিয়েই আমি পার করলাম। দ্বিতীয় দিন যখন আমি বুঝলাম যে না, এটা ডেঙ্গু না, এটা চিকুনগুনিয়া, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হইল। বমির লক্ষণটা তেমন ছিল না, বমির জন্য আমাকে কোনো ওষুধ খেতে হয় নাই, কিন্তু ডেঙ্গুর জন্য আমরা যে ওষুধটা খাই, এই ওষুধটাতে আমার মোটামুটি পেটের সমস্যা, মানে পেটের ব্যথা ট্যাথা এগুলা ঠিক হয়ে যায়। তো দ্বিতীয় দিন থেকে যখন আমি চিকুনগুনিয়ার যে আপনাদের প্রটোকলটা দেওয়া হয়েছিল F2 10,000 পাওয়ার, এটা খাওয়ার পরে মোটামুটি জ্বরটা
নিয়ন্ত্রণে চলে আসে। এর সাথে আমি C1 এবং যেটা A2 সম্ভবত 200 পাওয়ারের এটা খাই। এটার মাথার যন্ত্রণাটাকে খুব বেশি কমাইতে পারে নাই, বাট মোটামুটি কিছুটা মাথার যন্ত্রণাকে হেল্প করছে, বাট যন্ত্রণা ছিলই। দ্বিতীয় দিনও মোটামুটি বিভিন্ন ঔষধ, শরীরে ব্যথা ছিল, মাংসপেশিতে ব্যথা ছিল, এই জন্য আলাদা করে আমাকে অ্যানালগেসিক ড্রপটা খেতে হয়েছে। অ্যানালগেসিক ড্রপটা খাওয়াতে হয়তো মাংসপেশির ব্যথাটা কমে গেছে। আর পরবর্তীতে আপনার অ্যান্টিভাইরাল ফিভারটা কন্টিনিউ চলে, নন স্টপ, এটা বন্ধ করি না। এটা বন্ধ না করে আমি মোটামুটি চিকনগুনিয়ার যে ওষুধগুলো আছে, যেমন হাড়ের ব্যথাগুলো জন্য F1C4 A3Y D6 এ খাই। মাথার যন্ত্রণার জন্য F2C5 A2W যেটা, এটা মাথায় পট্টি দেই। ঠিক আছে, এবং জয়েন্ট পেইনের জন্য আপনার C3 C5 A2 F1G 1000 পাওয়ার, এই সবগুলো চিকেনগুনিয়ার প্রোটোকল অ্যাট এ টাইম চলে, যার কারণে আমি মোটামুটি জ্বর মানে টানা 3টা দিন থাকলেও সেই 3টা দিন জ্বরের মানে উঠানামা আমাকে যতটুক না কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট পাইতে হয়েছে আমাকে মাথা ব্যথায়। আমি তৃতীয় দিনটার পুরো দিনটাই আমার যন্ত্রণা ছিল, মাথার যন্ত্রণা। আপনারা যারা চিকনগুনিয়ার ক্লাসটা নিছেন, শুনছেন, ওইখানে অবশ্যই আপনারা এটা দেখছেন যে চিকনগুনিয়া রোগীদের জ্বরটা 3 থেকে 5 দিনের মধ্যে কমে যায়, কিন্তু সেখানে সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটা রয়ে যায় সেটাকে বলা হয় ক্রনিক আর্থাইটিস। ঠিক আছে, ক্রনিক আর্থাইটিস। এই ক্রনিক আর্থাইটিস মানে তার পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, গিরে ব্যথা, এইটা আসলে কমে না। এটা এলোপ্যাথি ডাক্তারদের 3 মাস থাকে, 3 থেকে 9 মাস পর্যন্ত এই যন্ত্রণাগুলো থেকে যায়। ঠিক আছে, তারপর কারো কার্ডিওভাস্কুলার, আমার আর্থাইটিসের কোনো সমস্যা হয় নাই। এটা আমি প্রথমে যখন C4টা হায়ার ডোজ খেয়ে নিয়েছিলাম 10,000 পাওয়ার, যার কারণে আমার জয়েন্টের পেনগুলো বেশিক্ষণ সাস্টেন করতে পারে নাই। তো শুরু থেকেই ওটা কন্ট্রোলেই ছিল। ঠিক আছে, কন্ট্রোলে ছিল, যার কারণে আমাকে আর জয়েন্টের পেইন, হাড়ের ব্যথা, এটা নিয়ে তেমন একটা ভুগতে হয় নাই। আমি খুব অল্প সময় যেটা ভুগছি সেটা হলো আপনার কোমরে কিছু ব্যথা ছিল, কোমরের ব্যথায় ভুগেছিলাম। এই তারপরে অনেকের দেখবেন চিকনগুনিয়ার কারণে অনেকের আপনার যে কমপ্লিকেশনগুলো দেখা দেয় সেটা হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার প্রবলেম। কার্ডিওভাস্কুলার মানে হার্টের যে সমস্যাটা দেখা দেয়, হার্টের সমস্যা দেখা দেয়, বুকে ব্যথা ট্যাথা হয়। আসলে আমার ওই ধরনের কোনো বুকের ব্যথা কিংবা আপনার পেরিকার্ডাইটিস কিংবা ট্যাকিকার্ডিয়াটা ছিল, হালকা ছিল, বুক ধরপড়টা ছিল, কিন্তু খুব বেশিক্ষণের জন্য ছিল না। যার কারণে আমি হার্টের জটিলতা নিয়ে পরবর্তীতে আমাকে আর তেমন একটা ভুগতে হয় নাই। ঠিক আছে, এই এরপরে আপনার অনেকের হার্ট পাশাপাশি লিভারের সমস্যা হয়,
এবং লিভারের পাশাপাশি আপনার কিডনিরও সমস্যা হয়। আসলে আমার লিভারের সমস্যা হচ্ছে কিনা, কিছু তো হয়েছেই, লিভারে কিছু এফেক্ট হয়েছে, যেহেতু আমি লাস্টে দুর্বলতার কারণে জেনারেল টনিকের পাশাপাশি লিভার টনিকটাও খাচ্ছি। হ্যাঁ, লিভার টনিকের খাওয়ার কারণ হচ্ছে আমার লিভারেও বেশ কিছু ক্ষতি হয়েছে। হুম, অবশ্যই লিভারের কিছু না কিছু ক্ষতি হয়েছে, কারণ ভাইরাল ফিভারগুলো আপনার শরীরে প্রতিটা অঙ্গকেই মানে টাচ করে যায়। ঠিক আছে, কোনো অঙ্গকেই সে ছাড় দেয় না। এটা এমন একটা মারাত্মক অ্যাটাক। আপনারা ধরে নেবেন যে কারো যদি ভাইরাল ফিভার হয়ে থাকে, বিশেষ করে চিকেনগুনিয়া, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঠিক আছে, আমার ক্ষেত্রে যেটা বেশি মনে হয়েছিল সেটা হয়েছিল আপনার মাথা যন্ত্রণা। ঠিক আছে, এই যে মাথার যন্ত্রণা, যেটাকে মস্তিষ্ক প্রদাহ বলা হয়, এই মস্তিষ্ক প্রদাহটা যখন হয় তখন আমি মস্তিষ্ক প্রদাহের ওষুধটা খাই। ওষুধটা খাওয়ার পরেও আমার মস্তিষ্ক প্রদাহটা তাৎক্ষণিকভাবে কমে যায়। ঠিক আছে, আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে আপনার মস্তিষ্ক প্রদাহের যে প্রোটোকলটা আছে, আপনি একটু দেখবেন, S10, C1, R1, N1, F1, G, এই প্রোটোকলটা যখন আমি খাই তখন আমার মাথার কপালে যে ব্যথাটা আছে এটা সাথে সাথে কমে যায়। কিন্তু পরবর্তীতে আমার মাথার উপরের অংশে ব্যথাটা চলে আসে, যেটাকে আমি ধারণা করলাম এটা মেনিনজাইটিস হইতে পারে। তো মেনিনজাইটিস হওয়ার কারণে আসলে আমাদের ন্যাচুরোপ্যাথির ওষুধগুলো তেমন একটা পরিবর্তন হয় নাই, একই ওষুধ দিয়েই মেনিনজাইটিসেরও চিকিৎসা করা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে আমার একটা পূর্ব অভিজ্ঞতা মনে পড়ে যে মেনিনজাইটিসে আমি কোনো এক সময় স্ট্যামোনিয়াম 200 ইউজ করেছিলাম এবং এটাতে আমি খুব ভালো ফলাফল পাই। তা আমি স্ট্যামোনিয়াম 200 একটা ডোজ খাই। একটা ডোজ খাওয়ার কারণে আমার কিছুক্ষণের জন্য আমার মাথা ব্যথাটা সম্পূর্ণ ভালো হয়ে যায়, একদম টোটালি মনে হয় যে মাথা ব্যথা ছিলই না। কিন্তু আবার যখন নড়াচড়া শুরু করি মাথা ব্যথাটা কিছুটা ফিরে আসে, তবে পুরোটা না, আংশিক ফিরে আসে। 50% মাথা ব্যথাটা আসে, বাকি 50%টা রিলিজ হয়ে যায়। যার দরুন স্ট্যামোনিয়াম খাওয়ার পর থেকে মাথার যন্ত্রণাটা আমার একদম আয়ত্তের মধ্যে চলে আসে। বাকি ওষুধটা আমি ন্যাচুরোপ্যাথিক কন্টিনিউ করতে থাকি, করার কারণে আমার মাথার যন্ত্রণাটা ধীরে 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 তৃতীয় দিন পর্যন্ত থাকে, চতুর্থ দিন আর মাথা ব্যথা থাকে না। এই ছিল আমার মোটামুটি আপনার চিকুনগুনিয়া নিয়ে আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা। প্রোটোকলগুলো আপনাদের সাথে যা যা শেয়ার করছি, আমি সেই প্রোটোকলগুলো দিয়েই আমার ট্রিটমেন্টটা করছি। মাঝে মাঝে আমি কিছু প্রোটোকল আমাকে পরিবর্তন করতে হয়েছে, যেমন C4টা হায়ার ডোজ খেতে হয়েছে, শ্বাসকষ্টের জন্য P1টা হায়ার ডোজ খেতে হয়েছে, নেবুলাইজার করতে হয়েছে। এই জিনিসগুলো আপনারা করবেন যখন আপনারা একটা রোগীকে একটা চিকিৎসা দিবেন, তখন রোগের সাথে রিলেটেড অন্যান্য যে লক্ষণগুলো থাকবে সেই লক্ষণগুলো ধরে ধরে আপনি সাপোর্টিং মেডিসিন প্রেসক্রিপশন করবেন, তাতে রোগীরা তাড়াতাড়ি রিকভারি হবে, সেটা আপনার ঘরে হোক কিংবা ঘরের বাইরেই হোক। সবসময় যে একই প্রোটোকল দিয়ে আপনাকে চলতে হবে বিষয়টা তা না। প্রোটোকল মোটিভেশন করতে হবে। আপনার যখন প্রোটোকল মডিফাই করতে শিখবেন তখনই আপনারা পরিপূর্ণভাবে চিকিৎসা দেওয়াটা শিখবেন। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে ডেঙ্গু নিয়ে, না? আমরা ডেঙ্গু নিয়ে বহু আগে একটা ক্লাস করেছিলাম, ডেঙ্গু সম্পর্কে আপনারা সবাই জানেন।
ডেঙ্গুর প্রোটোকলগুলো আপনাদের অনেকের কাছে আছে, যাদের কাছে নাই আজকে তারা প্রোটোকলগুলো নোট ডাউন করে নেবেন। আশা করি তাতে আপনাদের ডেঙ্গুর চিকিৎসাটাও আপনারা সঠিকভাবে দিতে পারবেন। আমরা যদি ডেঙ্গুর ডেফিনেশনটাকে একটু বলি, হ্যাঁ, এটাকে ডেঙ্গুকে বলা হয় ব্রেকবোন ফিভার। ঠিক আছে, যেটা ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো রোগীর যখন জ্বর দেখা দেয় এবং ওই সময় তার হাড়গুলো মনে ভেঙে গেছে, এরকম লক্ষণগুলো দিয়ে তার প্রথম প্রকাশ পায়, তখনই বোঝা যায় যে এটা ডেঙ্গু। ঠিক আছে, এটা হালকা জ্বরযুক্ত একটা অসুস্থতা থেকে শুরু করে, মানে জ্বরটা হালকা হালকা থাকে, এটা থেকে শুরু করে গুরুতর লাইফ থ্রেটিং, যেটাকে বলা হয় ডেঙ্গু হ্যামোরেজিক কন্ডিশন, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম পর্যন্ত রোগীকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, চিকুনগুনিয়াতে আপনার রোগী অনেক কষ্ট পায়, অনেক যন্ত্রণা পায়, কিন্তু চিকুনগুনিয়াতে রোগী মারা যায় এরকম রেকর্ড নাই। চিকুনগুনিয়াতে রোগী মারা যায় না, অনেক কষ্ট পায় এবং দীর্ঘমেয়াদী তাকে সাফার করতে হয় আর্থাইটিসে, বিশেষ করে আর্থাইটিসে। কিন্তু ডেঙ্গুতে সমস্যা হচ্ছে যে আপনি সঠিক যদি চিকিৎসা না দেন, আপনি যদি ভুল চিকিৎসা দেন, তাহলে আপনার ডেঙ্গুর রোগী কিন্তু হ্যামোরেজিক কন্ডিশনে, শক কন্ডিশনে গিয়ে রোগী মৃত্যুবরণ করতে পারে। ঠিক আছে, এই জন্য ডেঙ্গুর ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। ঠিক আছে, এটা একটা মশার কামড়ে হয়, যখন এডিস মশা, যে এডিস মশাটা আপনার চিকুনগুনিয়াও বহন করে, ডেঙ্গু ভাইরাস বহন করে। ঠিক আছে, ঠিক আছে, এটা মশার কামড়ে যখন 4 থেকে 10 দিন সময় মধ্যে হঠাৎ উচ্চ জ্বর দেখা দেয়, তীব্র মাথা ব্যথা দেখা দেয়, হ্যাঁ, এবং চোখের পিছনে যে পিনটা দেখা দেয়, এর সাথে পেশি এবং জয়েন্টের ব্যথা দেখা দেয়, বমি বমি থাকতে পারে, গ্যাস থাকতে পারে, এই লক্ষণগুলো নিয়ে যখন জ্বরের বহিঃপ্রকাশ ঘটে, তখনই এটাকে আমরা ব্রেক বোন ফিভার কিংবা ডেঙ্গু ফিভার বলে থাকি। ঠিক আছে, এই তো এটা মোটামুটি আমাদের শরীরের রক্তের উপর বেশি প্রভাব বিস্তার করে, বিশেষ করে প্লাটিলেট কাউন্টটাকে কমিয়ে ফেলে, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমিয়ে ফেলার কারণে প্লাটিলেটও কমতে থাকে এবং আমাদের শরীরে হ্যামোরেজিক কন্ডিশনগুলোর প্রবণতা বাড়িয়ে দেয়। এটা যে ভাইরাসটা, এটা ভাইরাসটা 4 ধরনের, ডেঙ্গু যে ভাইরাসটা। ঠিক আছে, DNV1, DNV2, DNV3, DNV4, আরো পঞ্চম আরেক ধরনের ভেরিয়েন্ট আসছে। হ্যাঁ, এই ভেরিয়েন্টগুলো ডেঙ্গুর ক্লাভিভাইরিডি পরিবারের অন্তর্গত এই ভাইরাসটি। ঠিক আছে, এই ভাইরাসগুলো এই বিভিন্ন মানে ফর্মে আসে, এবং একজন ব্যক্তি যখন এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তখনই তার শরীরের মধ্যে ডেঙ্গু ফিভারের সকল লক্ষণগুলো প্রকাশ পায়। ঠিক আছে, এডিস মশা আমাদের শরীরের চারপাশেই পরিবেশের বেড়ে ওঠে। আমাদের পরিবেশগত সামাজিকগত কারণে ডেঙ্গুর যে বিস্তারটা ঘটে, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, পাত্রে জমে থাকা পানি, ফেলে রাখা টায়ার, ঠিক আছে, ঢেকে না রাখা জলাধার, এই ধরনের জায়গা হচ্ছে ডেঙ্গু প্রযোজনের জন্য আদর্শ স্থান। ঠিক আছে, বিশেষ করে আমাদের যে দ্রুত নগরায়ণ হচ্ছে, ঠিক আছে, যেখানে নিষ্কাশন ব্যবস্থাটা দুর্বল,
বর্জ্য ব্যবস্থাপনার অভাব, যেখানে পানি জমে থাকতেছে, সে সকল জায়গাতে আপনারা এই ডেঙ্গু মশার বিস্তার দেখতে পাবেন। বিশেষ করে যখন বর্ষাটা শুরু হয়, ভারী বর্ষা এবং আর্দ্রতা এই ধরনের পরিবেশে এই মশাগুলো ভাইরাসটা বেশি বহন করে থাকে, এগুলো আমরা সবাই জানি। আমরা আজকে ডেঙ্গুর টাইপটা নিয়ে আলোচনা করব। ডেঙ্গু সাধারণত নর্মাল যে টাইপটা থাকে, ক্লাসিক্যাল টাইপটা বলে থাকি আমরা, এটা খুবই সাধারণ এবং তুলনামূলকভাবে খুবই হালকা থাকে। এইটাতে রোগটা হঠাৎ করে উচ্চমাত্রার জ্বর থাকা দেখা দেয়, তীব্র মাথা ব্যথা দেখা দেয়, চোখের পিছনে একটু হালকা ব্যথা দেখা দেয়, মাংসপেশি জয়েন্টে ব্যথা দেখা দেয়, বমি বমি ভাব থাকে। এবং এই অবস্থাটা 5 থেকে 7 দিনের মধ্যে এই সাইকেলটা তৈরি হয় এবং 7 দিনের মধ্যে এটা সেরে যায়। এই অবস্থাতে রোগীর দীর্ঘমেয়াদী জটিলতা দেখা দেয় না। এই সময় আমাদের সাধারণ জ্বরের চিকিৎসা নিলেই আমাদের রোগীরা ভালো হয়ে যায়। ঠিক আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যেটাকে আমরা মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে থাকি, এলোপ্যাথিক সায়েন্স বলে থাকি, তাদের কাছে কিন্তু ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই। ইভেন ডেঙ্গু, চিকুনগুনিয়া, এদের কোনো চিকিৎসাই নেই। ঠিক আছে। তারা শুধু এটাকে ম্যানেজমেন্ট দিয়ে থাকে। ম্যানেজমেন্টের মাধ্যমে রোগীকে যে ডিউরেশনটা, যে সময়টা জ্বর থাকার, সেই সময়টাকে তাকে ম্যানেজ করতে পারলে জ্বরটা ধীরে ধীরে কমে যায়। কারণ আমাদের বডি যে একটা নিজস্ব সেলফ ডিফেন্স আছে, আমরা সবাই জানি। ঠিক আছে। জ্বর জ্বর যেটাকে আমরা মানে রোগ বলতেছি, আসলে জ্বর কোনো রোগ না। জ্বর হচ্ছে আমাদের একটা সেলফ ডিফেন্স মেকানিজম। ঠিক আছে। আমাদের বডিতে যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন আমাদের বডিতে ডাব্লিউবিসি সেল বেড়ে যায় এবং তারা ভাইরাসটাকে ইন্ডিকেট করে এবং আমাদের বডির টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। আমাদের বডিতে যখন 40°C টেম্পারেচার কিংবা তার চেয়ে বেশি টেম্পারেচার দেখা দেয়, ওই টেম্পারেচারে ভাইরাস বেঁচে থাকতে পারে না, ভাইরাসকে মরে যেতে হয়। ঠিক আছে। তো আমাদের শরীরে যখন জ্বর আসে, টেম্পারেচার বেড়ে যায়, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরের নিজস্ব ডিফেন্স মেকানিজম কাজ করতেছে এবং শরীরের যে হিট মেকানিজম, টেম্পারেচার যে রাইজ করে, এই মেকানিজমের মাধ্যমে ভাইরাসটাকে কিল করতেছে। কিন্তু ভাইরাসগুলো সচরাচর এত বেশি প্রোটেক্টিভ হয় যে টেম্পারেচারের মধ্যেও তারা অনেক সময় টিকে থাকতে পারে। যার কারণে আমাদের জ্বর বারবার হতে থাকে এবং বারবার ভাইরাসের সাথে ফাইট হতে থাকে এবং আমাদের শরীর এই ফাইট করতে করতে একসময় কিছুটা দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে। দুর্বল হয়ে পড়ে, যার কারণে দেখা গেছে আমাদের শরীরের সেলফ ডিফেন্স মেকানিজমটা একটু দুর্বল হয়ে যায় এবং ভাইরাসের উপস্থিতিটা তখন আবার বাড়তে থাকে। যার কারণে আমাদের এই জ্বরের, যে কোনো জ্বরই হোক, সেটা হচ্ছে চিকুনগুনিয়া হোক, করোনা হোক, কিংবা আপনার ডেঙ্গু ফিভারই হোক, সেই টাইম ডিউরেশনটা লম্বা হতে থাকে। কিন্তু ভাইরাস যদি দুর্বল থাকে, আপনার সেলফ মেকানিজম যদি ওই ভাইরাসটাকে কিল করে ফেলতে পারে, তাহলে আপনি 2 থেকে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে। তো আমরা যখন জ্বর হয়, তখন আমরা আমাদের বডিকে যদি সাপোর্ট দেই, ঠিক আছে, আমরা যদি রোগীকে প্রচুর পরিমাণে ডাবের পানি দেই, লেবুর শরবত দেই, মাল্টার জুস দেই, তাহলে তার সেলফ ডিফেন্স মেকানিজমটা দুর্বল
হবে না এবং এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য শক্তি পাবে। যেখানে আপনার একটা মেডিকেল সায়েন্স বলে যে একটা চিকুনগুনিয়া রোগীর জ্বর কমপক্ষে 7 থেকে 10 দিন থাকবে, সেখানে আমরা কিন্তু এটাকে 2 থেকে 3 দিনের মধ্যে রিকভার করতে পারি। যেমন আমার ক্ষেত্রে আমি এটা 3 দিনের মধ্যে রিকভারি করতে পেরেছিলাম। ঠিক আছে, আপনাদেরকে আমরা ক্লাস শেষে একটা টিপ দিব, যে টিপসটা যদি আপনারা মেনটেন করেন তাহলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যে কোনো ধরনের জ্বরকে আপনারা সফলতার সহিত রিকভারি করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ আমিও এই টেকনিকটা অবলম্বন করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা 72 ঘন্টা পরে। ঠিক আছে, হ্যাঁ, আমার পক্ষে এটা সম্ভব হয় নাই, যে মানে আমি খেয়াল করি নাই কিংবা বুঝতে পারি নাই, যেটা আমার আরো একটু আগে করা উচিত ছিল। যদি আমি একটু আগে করতে পারতাম তাহলে আমার জ্বরটা হয়তো বা 72 ঘন্টা স্টে করতো না, 48 ঘন্টার আগেই আমার এটা চলে যেত। যাই হোক, তাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমি 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে জ্বরটাকে সম্পূর্ণভাবে রিকভারি করতে পেরেছি। আমরা ফিরে আসি আমাদের যে ডেঙ্গু ফিভারের। ডেঙ্গু ফিভারটা যদি আপনার ফার্স্ট স্টেজ থেকে এটা সেকেন্ড স্টেজে চলে যায়, দ্যাটস মিন এটা যদি আপনার হ্যামোরেজিক কন্ডিশনে চলে যায়, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার কন্ডিশনে যখন চলে আসে, তখনই বিভিন্ন ক্ষেত্রে ডেঙ্গু ভাইরাসের যে সেকেন্ডারি আক্রমণ শুরু হয়। তার ফলে কি হয়, রক্তনালীর যে ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলো ডাইলুটেড হয়ে যায়, প্লাটিলেটের সংখ্যাটা কমে যায়। ঠিক আছে, থ্রম্বোসাইটোপেনিয়া দেখা দেয়, প্লাটিলেটের সংখ্যা কমে গিয়ে রক্ত রক্তের প্রবণতা দেখা দেয় নাক থেকে, মাড়ি থেকে, হ্যাঁ, এবং কি হয়, বিভিন্ন ইন্টেস্টাইনাল ব্লিডিং হওয়া শুরু করে। ঠিক আছে, যেটাকে আমরা প্লাজমা লিকেজ বলি। এবং প্লাজমা লিকেজ হওয়ার কারণে আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হওয়া শুরু করে। এই সময়টা খুবই লাইফ থ্রেটিং সময়। এই সময়টাতে আপনার রোগীর জীবন হুমকির মধ্যে চলে যায়, এবং এটা যদি দীর্ঘ সময় চলতে থাকে তাহলে পরবর্তী সময়ে রোগী শকের দিকে চলে যায়। ঠিক আছে, সেই সময়ে রোগীকে বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। ঠিক আছে, অতিরিক্ত প্লাজমা লিকেজের কারণে তার যে রক্তের যে ফ্লোটা, মানে অতিরিক্ত পরিমাণ রক্তটা অতিরিক্ত পরিমাণ রক্তটা আপনার যখন আমাদের বডি থেকে বের হয়ে যাওয়া শুরু করে, তখন আমাদের শক সিনড্রোমটা দেখা দেয়। ঠিক আছে, রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের যে রক্ত সংযোজন এটা ব্যাহত হয়। হ্যাঁ, এই অবস্থাতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব জরুরি, কারণ এই সময় আমাদের পক্ষে আর সম্ভব নয় এই রোগীকে ধরে রাখা। কিন্তু আমরা ইচ্ছা করলে এর আগ পর্যন্ত রোগীকে প্রোটেক্ট করতে পারি, এবং এই রোগী যে হ্যামোরেজিক যে কন্ডিশন, সেই কন্ডিশনে যাওয়ার আগে আমরা রোগীকে সুস্থ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে গ্রেডিং হিসাবে চিন্তা করি, ঠিক আছে, এই গ্রেডিং চিন্তা করলে আমরা প্রথমে যে ডেঙ্গুর যে গ্রেডিংটা, সেই গ্রেডিং এ আমরা রোগীকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। ডেঙ্গু গ্রেডিং 1, ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। ঠিক আছে, এই কন্ডিশনে হ্যামোরেজটা একদমই হালকা থাকে, হালকা রূপ থাকে। রোগীর সাধারণ ডেঙ্গু জ্বরের যে লক্ষণ থাকে, উচ্চ জ্বর, মাথা ব্যথা, মাংসপেশি ব্যথা, ফুসকুড়ি, কিছু র্যাশ থাকে, এগুলো নিয়ে রোগী আসে, এবং রোগীর মৃদু রক্তপাত থাকলেও সেটা তেমন একটা বেশি না, হালকা রক্তপাত থাকে। এই সময় প্লাটিলেট যে লিকেজ সেটা আসলে ঘটে না। ঠিক আছে, এবং রোগীকে যদি আমরা সহায়ক চিকিৎসা করতে পারি,
ট্রিটমেন্ট দিতে পারি, তখন রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। কিন্তু সেকেন্ড স্টেজে যখন যায় এই হ্যামোরেজিক ফিভারের, তখন রোগীর নাক হতে রক্তপাত হতে পারে, তার মানে ইন্টেস্টাইনের রক্তপাত হতে পারে, তার মলদার থেকে রক্তপাত হেমাচুরিয়া হইতে পারে। ঠিক আছে, এই ধরনের কন্ডিশনে তার প্লাটিলেট প্রচুর পরিমাণে কমে যায়। এবং এই সময় এর উন্নতি না হলে রোগী শকের দিকে চলে যায়। থার্ড গ্রেডে এসে রোগীর অতিরিক্ত হ্যামোরেজের কারণে তার শক সিনড্রোমটা দেখা দেয়, রোগীর পালসটা প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায়। ঠিক আছে, রোগীর পাম্পিং ক্ষমতা কমে যায় এবং রোগীর হার্টবিট খুব দ্রুত হইতে থাকে, পালস প্রেশার কমে যেতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে যেতে থাকে এবং একটা উদ্বেগপূর্ণ কন্ডিশনের মধ্যে চলে আসে। এবং এই সময়টা রোগীকে দ্রুত তার স্যালাইন না করলে রোগী যে কোনো সময় শকের মধ্যে চলে যেতে পারে, রোগীর দ্রুত অবনতি হতে পারে এবং রোগী ফাইনাল স্টেজে গেলে, মানে ফোর্থ স্টেজে গেলে রোগী জীবন হুমকি স্বরূপ হয়ে যায়। কারণ ফোর্থ স্টেজে গেলে রোগীর রক্তচাপ, পালস প্রায় অদৃশ্য হয়ে যায়, মানে তার পালস খুঁজে পাওয়া যায় না এবং রোগীর প্লাজমা একদমই কমে আসে। প্লাজমা লিকেজের কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন মারাত্মকভাবে ব্যাহত হয়। ঠিক আছে, এবং রোগী ধীরে 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 কোমার দিকে চলে যেতে থাকে। এই সময় রোগীকে দ্রুত আপনার আইসিইউতে ভর্তি করিয়ে রোগীকে ইমার্জেন্সি চিকিৎসা দিতে হয়। ঠিক আছে, যার কারণে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে এই ধরনের কন্ডিশনে যেন আমরা রোগীকে পৌঁছাতে না দিই। আমাদের উচিত যে রোগীকে এর আগেই রিকভারি স্টেজের দিকে নিয়ে যাওয়া। ওকে, কারণ ডেঙ্গুর যে ফিব্রিক ফেস আছে, এই ফিব্রাইল যে ফেসটা আছে, যেখানে রোগী শুধু জ্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই ক্রিটিক্যাল ফেজে যাওয়ার আগেই রোগীকে তার রিকভারি ফেজের মধ্যে নিয়ে আসতে হবে। যদি আমরা এই জ্বরের সাথেই রোগীকে রিকভার করতে পারি, তাহলে আমাদের রোগী 3 থেকে 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের হাই ফিভার থাকে, প্রচন্ড জ্বর থাকে, আমরা দেখি রোগীর চোখের পিছনে ব্যথা থাকে। ঠিক আছে, চোখের পিছনে ব্যথা থাকলে বুঝতে পারবেন যে এটা ডেঙ্গু। কারণ চিকুনগুনিয়াতে চোখের পিছনে ব্যথা থাকে না, চিকুনগুনিয়াতে পেশি ব্যথা থাকে, জয়েন্টের পেন থাকে, প্রচন্ড বেশি জয়েন্টের পেন থাকে আপনার চিকুনগুনিয়াতে ডেঙ্গুর তুলনায়। কিন্তু এই তুলনাটা তো আপনি করতে পারবেন না, আপনি এই তুলনাটা করার মতন সময় পাবেন না, সুযোগ পাবেন না। কিংবা এটা কি চিকুনগুনিয়ার জয়েন্ট পেন, না এটা ডেঙ্গুর জয়েন্ট পেন, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। তার কারণে আপনারা এটা চিকুনগুনিয়া কিনা ডেঙ্গু কিনা এটা আপনার শুরুতে একটা ব্লাড টেস্ট করে ফেলবেন এবং রোগীর লক্ষণগুলোকে আপনারা একটু জাস্টিফাই করবেন। পেশিতে ব্যথা থাকুক কিংবা জয়েন্টে ব্যথা থাকুক, দুর্বলতা থাকুক আর না থাকুক, চোখের পিছনে যে ব্যথাটা আছে এটা ডেঙ্গুর জন্য একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। ঠিক আছে, মাথা ব্যথা ডেঙ্গুতেও থাকে, চিকুনগুনিয়াতেও থাকে, বমি ভাব ডেঙ্গুতে থাকে, চিকুনগুনিয়াতেও থাকে। ঠিক আছে, আর অন্যান্য জ্বরের লক্ষণ তো থাকবেই। তো ডেঙ্গু যদি হয় তার প্লাটিলেটটা কমা শুরু করবে। আপনি প্রথম 2 থেকে 3 দিন যদি জ্বর হয়, রোগীকে আর ঘরে বসে রাখবেন না, রোগীকে সোজা হাসপাতালে, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দিবেন তার রক্ত পরীক্ষা সিবিসি টেস্টটা করার জন্য। ঠিক আছে, সিবিসি টেস্টটা যদি আপনি করেন, তাহলে রোগীর যদি প্লাটিলেট কমে যায়, তাহলে বুঝতে পারবেন যে এই রোগীটা ডেঙ্গু রোগী এবং তার শরীরে ডেঙ্গু ডেভেলপ করতেছে। প্লাটিলেট কি পরিমাণে কমছে সেটার উপরে ডিপেন্ড করে আপনি রোগীকে চিকিৎসা দিবেন। ঠিক আছে, একটু ক্ষুধা কমে যেতে পারে, একটু বমি ভাব থাকতে পারে, এ ধরনের লক্ষণ থাকতে পারে, র্যাশ থাকতে পারে,
হ্যাঁ, বিশেষ করে আপনার ডেঙ্গু রোগী হইলে আপনার রক্তপাতের লক্ষণগুলো থাকবে, যেটা চিকুনগুনিয়ার মধ্যে থাকে না। যেমন মাড়ি হতে একটু রক্ত হইতে পারে, হ্যাঁ, একটু নাক থেকে রক্তপাত দেখা দিতে পারে, হ্যাঁ, অনেকে মাসিকের স্রাবের মতন রক্তপাতও দেখা দিতে পারে। এই ধরনের লক্ষণ দেখলেও আপনারা মোটামুটি বুঝতে পারবেন যেটা ডেঙ্গুর সিমটমের দিকে যাচ্ছে। মাথা ঘোরা, হাত পা ঠান্ডা, অস্থিরতা, রক্তচাপ কমে যাওয়া, এই ধরনের কিছু সিমটম আপনার ডেঙ্গুতে আসতে পারে। এগুলো খুবই বেশি মেজর না, যেগুলো থাকবেই দেখা দিবে বিষয়টা তা না, ঠিক আছে। এই লক্ষণগুলো আপনার মোটামুটি রোগীর মধ্যে যদি আপনারা পান, ডেঙ্গুর বিষয়গুলোকে আপনারা আইডেন্টিফাই করে নিতে পারবেন, ঠিক আছে। তো ডেঙ্গুর ক্ষেত্রে যে জটিলতা আমরা একটু দেখি, সেটা জটিলতার বলতে থ্রম্বোসাইটোপেনিয়া থাকে এখানে, হ্যাঁ, তার প্রচুর পরিমাণে আপনার হিমোগ্লোবিন, সরি, আপনার প্লাটিলেটটা কমে যায়, সেখানে হিমোগ্লোবিনটাও কিছুটা কমতে পারে। হুম, আর যকৃতের সমস্যা দেখা দিতে পারে, লিভারের সমস্যা দেখা দিতে পারে, কিডনির সমস্যাটাও দেখা দিতে পারে, ঠিক আছে। এবং এনসেফালাইটিস যেটাকে আমরা বলি, মেনিনজাইটিস যেটাকে বলি, এই লক্ষণগুলো আমরা কিছুটা হইলেও আমরা অনেক সময় দেখতে পারি, ঠিক আছে। এবং দীর্ঘদিন যদি রোগী ডেঙ্গুতে থাকে, তাহলে তার চুল পড়ে যাওয়া, মানসিক অবসাদ, ফ্যাটিক, এই সমস্যাগুলো আমরা রোগের মধ্যে পেয়ে থাকি, ঠিক আছে। তো আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে যদি ডেঙ্গুর ডায়াগনোসিসটা নিয়ে চিন্তা করি, এখানে আমাদের প্রথম হচ্ছে সিবিসি টেস্টটা আমাদের করতে হবে। সিবিসি টেস্ট করেই আমরা বুঝতে পারবো, যদি প্লাটিলেট কমে যায় তাহলে আমরা বুঝে নিতে পারবো যেটা ডেঙ্গুর পজিটিভ রোগী, ঠিক আছে। তারপরে আইজিএম টেস্টটা, হ্যাঁ, আইজিএম এবং আইজিজি, এই টেস্টগুলো করতে পারেন। এবং NS1 যেটা অ্যান্টিজেন, এটা টেস্ট আছে, যে পরীক্ষার মাধ্যমে আপনি নিশ্চিত বুঝে নেবেন যে এটা ডেঙ্গু কিনা। NS1, NS1টা আপনি টেস্টটা করতে পারবেন, কিন্তু পিসিআর টেস্ট করে আপনি ডেঙ্গুটা প্রথম 5 দিনে ধরা পড়বে না। আপনি যদি ডেঙ্গু টেস্টটা ওভারঅল কনফার্ম করতে চান, পিসিআর টেস্টে কমপক্ষে 5 থেকে 7 দিন পরে এই টেস্টটা করলে আপনি ডেঙ্গুটা জানতে পারবেন, ঠিক আছে। এছাড়া আপনি শুধুমাত্র আপনি আইজিএম, আইজিজি, NS1, এই টেস্টগুলো করে আপনি ডেঙ্গুটাকে কনফার্ম করতে পারবেন, ঠিক আছে। আসলে আমরা ডেঙ্গু ট্রিটমেন্ট নিয়ে একটু কথা বলি। ডেঙ্গু ট্রিটমেন্টে আপনার প্রথমে যদি প্রিভেনশনের কথা চিন্তা করেন, প্রথমে আপনি ভারওয়ান দিয়ে শুরু করুন। ভারওয়ান 1000 পাওয়ার, এটা আপনার 3টা দিন 3টা ডোজ দিয়ে দিবেন, ঠিক আছে। যত হাই ফিভারই হোক না কেন, ভারওয়ানটা ইনশাআল্লাহ রোগীকে প্রোটেক্ট করবে। এরপরে S10 এবং L2টা দিবেন, এটা তার ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করবে, রোগীর প্লাটিলেট কমতে দিবে না, ঠিক আছে। কিন্তু আমাদের যে মেইন প্রোটোকল সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল ফিভার। এটাকে অ্যান্টিভাইরাল ফিভারটাকে আপনি উচ্চ শক্তিতে ব্যবহার করবেন, 10x এ ব্যবহার করবেন। 10x এ ব্যবহার করলে আপনার জ্বরটা তীব্র থেকে তীব্রতর হবে না। এই অ্যান্টিভাইরাল ফিভারই দেখবেন যে আপনার রোগীর জ্বরটাকে নিয়ন্ত্রণ করে ভাইরাসটাকে কিল করতেছে এবং রোগীকে দ্রুত সুস্থ করবে। তবে ভারওয়ান 1000 পাওয়ার দিতে কখনোই ভুলবেন না, এটা আপনাকে দিতে হবে, এটা প্রিভেনশন হিসেবে দিতেই হবে। এর সাথে S10 এবং L2 MMP, মানে আপনার ম্যাটি পিল বানাইতে হবে। আপনারা অনেক পিল নিয়ে খুবই আগ্রহী। আমাদের এই ডেঙ্গু ফিভারে আমাদের পিলের ব্যবহারটা আছে। S10 এবং L2 এটাকে আপনি পিলে বানাবেন এবং এটা ফ্রিকুয়েন্টলি দিবেন। 15 মিনিট পর পর 5টা 7টা করে পিল কন্টিনিউ করবে, তাতে রোগীর প্লাটিলেট কাউন্টটা কমবে না, ঠিক আছে। এর সাথে আপনি রোগীর ইমিউনিটি বুস্টার হিসাবে জেনারেল টনিক D6, P1, S5C13B, এটা যদি দেন, তার রক্তের যে প্লাটিলেট সংখ্যাটা যদি কমে যায় সেটা বাড়াবে, রোগীকে
সাপোর্ট দিবে, ইমিউনিটি সিস্টেমটা বুস্ট করবে। এবং এই 4টা প্রোটোকল আপনি রোগীকে যদি কন্টিনিউ করেন, ডেঙ্গু ফিভার 3 থেকে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 7 দিনের বেশি তো লাগবেই না, আপনি দেখবেন 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার রোগী রিকভার। এবং তার স্পাইনাল কর্ডে যদি আপনি C4, A1, F1, L1 আর এটাকে আপনি D4 এ তেলের মধ্যে দিয়ে এটাকে যদি আপনি ভালো করে ম্যাসেজ করতে পারেন, তাহলে দেখবেন যে যে রোগীর কার্টিলেজটা কমে নাই, রোগীর পেইনগুলো কমা শুরু করছে, তার পুরো মানে নার্ভ সিস্টেমটা স্টিমুলেট হয়ে যাবে এবং পেইনগুলো রিলিজ হয়ে যাবে এবং রোগীর দ্রুত ইনশাল্লাহ রিকভারি হবে। ঠিক আছে। যদি দেখেন রোগীর জ্বরটা তীব্র, অনেক বেশি তীব্র, তাহলে এখানে 2টা লক্ষণ অ্যাড করে দিবেন। কারণ ভাইরাসগুলো যেন ডেভেলপ না করতে পারে, পেট থেকে যেন নিউট্রিশনটা আমাদের বডি নিতে পারে, এবং পেটের সাথে যদি আমাদের ইমিউনিটি সিস্টেমের কোনো লিঙ্ক আপে কোনো দুর্বলতা থাকে, সেখানে ন্যাচারাল টনিক C15V2G অ্যাপ্লাই করবেন এবং A2F2C5 D4 আপনি হেডে, কপালে, পেটে বারবার কম্প্রেস করেন, দেখবেন যে মানে হাই ফিভারটা খুব দ্রুত রিকভার হয়ে গেছে। আর রোগী যদি শকে চলে যায়, তাহলে সাথে সাথে তাকে C1S1A1F1L1W2X এ দিয়ে এটা আপনি ফ্রিকুয়েন্টলি কন্টিনিউ করেন, এই ওষুধটা কন্টিনিউ করেন, রোগী কয়েক ঘন্টার মধ্যে কন্ডিশন থেকে বের হয়ে আসবে। এবং পরবর্তীতে তাদেরকে আমাদের মেইন যে প্রোটোকলগুলো আছে এগুলো কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আপনারা সবাই সফল হবেন। এই ছিল আমার আজকের লেকচার। মানে আমি শারীরিকভাবে আসলে এখনো 100% সুস্থ না, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ক্লাসের একটা গ্যাপ তৈরি হয়েছে, যার কারণে আমি মানে এই আংশিক সুস্থ অবস্থাতেই আপনাদের ক্লাসটা নিলাম। সবাই মিলে দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যাই এবং আমাদের এই ক্লাসের ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি। জুনায়েদ ভাই, বাকি আলোচনাটা আপনি করেন, আমি এখন আর কথা বলতে পারছি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আশা করি সবাই ঠিকমতো বুঝতে পারছেন। তা আমাদের অ্যাডভান্স ক্লাস প্রতি রবিবার লাস্ট 1 মিনিট জুনায়েদ ভাই, এক্সকিউজ মি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সবাইকে বলি যে জ্বর যদি আপনার হয়, আপনার রোগীর বয়স যদি আপনার 12-12 উপরে হয় আর কি, তাহলে আপনারা হট ওয়াটার ইমার্শন থেরাপিটা নেবেন। এই হট ওয়াটার ইমার্শন থেরাপিটা আমরা আপনাদেরকে আগে বলেছিলাম। 1 বালতির মধ্যে গরম পানি নেবেন, সেই গরম পানির টেম্পারেচারটা হবে 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? কিংবা আপনি যদি থার্মোমিটার নেন, থার্মোমিটারে হবে 108 থেকে 110 ফরেনহাইট। তো 108 পর্যন্ত ফরেনহাইট আপনার মেশিন ইন্ডিকেট করে, 10 ইন্ডিকেট করে না। তো যাই হোক, আপনারা এই থার্মোমিটার দিয়ে আপনারা 8 মেপে নেবেন, 8-এর উপরে 8-9 মেপে নেবেন, নিয়ে ওইটার মধ্যে 2টা পা দিয়ে বসে থাকবেন। গরম পানিটা আগে আপনারা একটু 1 চামচ লবণ দিয়ে নেবেন, লবণ দিয়ে ভালো করে এটাকে লবণটা গুলিয়ে নেবেন, গুলিয়ে এটা টেম্পারেচার 42 থেকে 45 করে নেবেন, ঠিক আছে? এক বালতির মধ্যে হাফ বালতি গরম পানি ঠান্ডা পানি নেবেন, তার মধ্যে আপনি 1 পাতিল পরিমাণ, ধরেন আপনার কত 15 লিটার, না সরি 15 লিটার না, 10 লিটার, 10 লিটার যদি আপনি গরম পানি দেন, তাহলে ওই পানিটা দেখবেন যে আপনার 42-43 ডিগ্রি হয়ে যাবে আর কি। 8-10 লিটার পানি, গরম পানি, যদি ফুটন্ত গরম পানি অ্যাড করেন, তারপর আপনারা চেক করে নেবেন। এটা যদি আপনার করতে পারেন, আপনার 24 ঘন্টার মধ্যে আপনার যে জ্বরের রোগী রিকভারি করতে পারবেন। যে কোনো জ্বরের রোগীর ক্ষেত্রে আপনারা এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখবেন। আমি একবার নিছিলাম এবং লাস্ট ওইটা নেওয়ার পরে আমার মাথা ব্যথাও যেমন কমে গেছে,
জ্বরও কমে গেছে। এরপর থেকে আমাকে আর মানে মানে সাফারিং করতে হয় নাই। তো এটা আপনারা যারা জ্বরের রোগী তারা সবাই একবার করে ট্রাই করবেন এবং এটার একটা ফিডব্যাক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।